প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। একটি দেশের অর্থনীতিতে বৈচিত্র্য আনতে এবং কর্মসংস্থানের প্রসারে প্রয়োজন নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান সৃষ্টি। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাবকের ভূমিকা পালন করে বিনিয়োগ তথা বিদেশি বিনিয়োগ। কোনো দেশে বৈদেশিক বিনিয়োগ আসার অর্থ হচ্ছে সে দেশে উদ্যোক্তা বান্ধব পরিবেশ আছে এবং সেখানে ব্যবসা লাভজনক। বাংলাদেশে বিনিয়োগের সুযোগ থাকলেও এখানে বিনিয়োগের পরিবেশ নিয়ে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে বেশ কিছু শঙ্কা কাজ করে। এর মধ্যে অন্যতম হচ্ছে দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতা। বিশ্বব্যাংক বিশেষ করে আইএফসির বিভিন্ন প্রতিবেদন বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা চিহ্নিত করা হয়েছে তার অন্যতম হলো দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতা। পাশাপাশি ট্যাক্স, শুল্ক ছাড় ও মুনাফার প্রত্যাবাসন অন্যতম। এছাড়া রয়েছে দক্ষ জনশক্তির অভাব, অবকাঠামোগত দুর্বলতা ও জমির দুষ্প্রাপ্যতা। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশে বিদেশি বিনিয়োগ। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মোহাম্মদ নিয়াজ চিশতি, ব্যবস্থাপনা পরিচালক মর্গান গ্রুপ ও সাবেক পরিচালক এফবিসিসিআই। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক রিজভী নেওয়াজ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার মনে হয় আমি ব্যবসায়ী যিনি আছেন তাকে দিয়ে শুরু করি। চিশতি ভাই, আমাকে একটু বলেন যে আমরা আসলে কি পরিস্থিতিতে আছি, বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের ফিল্ডটা কেমন, আমরা কতটা আসলে উর্বর? এক কথা বলা যায়, এফডিএ যেটা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, সেটার যে ক্ষেত্র বাংলাদেশে রয়েছে, অবধারিত ক্ষেত্র, নিঃসন্দেহে এখানে কিন্তু প্রচুর পরিমাণ বিদেশি বিনিয়োগের আকর্ষণ করা যেত। একেবারে আমাদের রয়েছে শ্রমবান্ধব একটা পরিবেশ, পাশাপাশি আপনার প্রচুর শ্রমিক রয়েছে আমাদের এখানে। আর বাংলা ওয়ার্ল্ড ওয়াইড যে আপনার এই স্পেশালি চায়নার উপরে যে ট্যারিফটা, সেই ট্যারিফের কারণে ওভার ডাম্পিং যেটা রয়েছে, এই কারণে কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণ বিদেশি আকর্ষণ করা যেত। বাস্তবতা কিন্তু টোটালি ভিন্ন। এখানে বিভিন্ন ধরনের প্রতিকূলতার কারণে এটা হয়ে উঠছে না। পাশাপাশি যে সকল অলরেডি ইনভেস্টর এখানে বিরাজমান, তাদের থেকে যে আউটপুটটা পাবে, সেই আউটপুটটা কিন্তু আপনার পজিটিভ না। আর একটা দেশে যখন আরেকটা দেশের ব্যবসায় এসে বিনিয়োগ করে, সেখানে দেখে তার সার্বিক অবস্থা দেখে, বিশেষ করে আইন শৃঙ্খলা, ওখানকার ব্রুকের অবস্থা, তারপরে আপনার যে সকল লাইসেন্সের প্রয়োজন হয় সেই লাইসেন্সগুলো কতটা সহজলভ্য সেটা দেখে। তারপরে যেটা মেইন যেটা তাদের ফোকাস, সেটা হচ্ছিল গিয়ে আপনার রেমিটেন্স, যেটা তারা ইনভেস্ট করে সেটা আউট করার যে সিস্টেমটা, মুনাফা যেটা ব্যাক করার সিস্টেমটা, তো সেটা কতটুকু সহজ, এটা কিন্তু আমাদের দেশে একেবারে খুব কঠিন একটা অবস্থা। আপনি ইনভেস্ট করবে ঠিকই, কিন্তু আপনার আইন রয়েছে, সেই আইনটা যদি ইমপ্লিমেন্ট করতে যান, তখন দেখা যায় নানা রকম প্রতিবন্ধকতার সৃষ্টি হয় বিদেশিরা। এবং ইতিমধ্যে আপনার বাংলাদেশ ব্যাংকে থেকে কিন্তু অলমোস্ট বিভিন্নভাবে আপনার প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়েছে। তাদের লাভ কিন্তু আর নিতে পারছে না, যার ফলে তারা রিইনভেস্ট করতে হচ্ছে এখানে। ওকে, এই জায়গাটা থেকে আমি একটু রিজভী ভাইয়ের কাছে যাই। রিজভী ভাই, আপনি দীর্ঘদিন ধরে ইকোনমি, বিজনেস এগুলো বিট করে থাকেন। এই যে আমরা জানি যে কোন কোন কারণে আসলে আমাদের বিনিয়োগ আসছে না বা তারাও লাভজনক ব্যবসা করতে পারছে না, তাহলে কেন আসলে, যেমনটি বলছিলেন চিশতি ভাই, যে আমাদের নীতি আসলে অনেকগুলো আছে এরকম জটিলতা তৈরি করে, আমরা কেন এগুলো তৈরি করে রেখেছি? সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। তোমার উপমায় বদলে দিলে যে আমার স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি চিশতি সাহেবের কথা থেকে শুরু করছি। বাংলাদেশ ব্যাংকের যে বিধানের জন্য বিদেশি বিনিয়োগকারীরা তাদের লাভের অংশটা প্রত্যাবাসন করতে সমস্যার মুখে পড়তেন, সেটা অনেকটা রিল্যাক্স হয়েছে, এটা একটু আপডেট আপনাকে জানাই। এবং আমাদের যে রিজার্ভ এবং রেমিটেন্স যে সমস্যাটা ছিল, রেমিটেন্স ঠিক না বলা দরকার হচ্ছে আমাদের যে ফরেন এক্সচেঞ্জের যে সমস্যাটা ছিল, সেটি কিছুটা সমস্যার সমাধান হয়েছে, এটা গভর্নর দাবি করেছেন। হ্যাঁ, আমাদের রিজার্ভের যে পতনটা, সেই পতনটা এখন কিন্তু হচ্ছে না, রিজার্ভটা অল্প পরিমাণে বেড়েছে। যতটুকু আমরা আশা করছি সেটা এখনো হয় নাই, বাট রিজার্ভটা
পতন বন্ধ করা গেছে এবং অল্প করে বাড়ছে। কিন্তু সমস্যাটা হলো বিদেশি বিনিয়োগ, যখন আপনি বিনিয়োগ বলতেছেন কিন্তু চ্যারিটি না, জনাব চিশতি যেরকম বলছিলেন আর কি, ধরেন একজন ফরেন ইনভেস্টর বাংলাদেশে আসবে, উনি ফায়ার সেফটি এই প্রোডাক্টগুলোর ওনারা ব্যবসা করে থাকেন, এই ওনার খাতে যদি কেউ আসে প্রথমেই খুঁজবে এই অ্যাসোসিয়েশনে কারা রিপ্রেজেন্টেটিভ, তাদের সঙ্গে যোগাযোগ করবে, যোগাযোগ করে খোঁজ খবর নিবে যে ভাই আপনারা এখন কীরকম ফিল করতেছেন, আমি যে আসবো এই সেক্টরে বিনিয়োগ করতে কী সুবিধা আছে। এটা কিন্তু গভর্নমেন্টের কোনো দপ্তর এসে যাবে না, প্রাইভেট সেক্টর পিপল, সে ফার্স্টে একজন প্রাইভেট সেক্টরের কাছে যাবে। উনি যদি বিনিয়োগ, আমি জানি না, ওনার কাছে আমি জিজ্ঞেস করবো নিশ্চয়ই যে এই মুহূর্তে ওনার ব্যবসা এক্সপ্যানশনে উনি যাচ্ছেন কি না। উনি নিজে যদি এখানে বিনিয়োগ না করেন তাহলে উনি নিশ্চয়ই ওনার একজন ফরেন কাউন্টার পার্টকে এনে উনি বিপদে ফেলবেন না। উনি যদি বিনিয়োগে স্বস্তি বোধ করেন তাহলেই না আরেকজনকে বলবেন। সো আমি যদি সহজ করে বলি যে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আমাদের দেশের ব্যবসায়ীরা হতে পারেন হলো অ্যাম্বাসেডর, আসল দূত বাংলাদেশের, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথাটা আমরা মনে হয় একটু আপনার প্রারম্ভিক বক্তব্যে কম এসেছে। হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আবারও একজন বিদেশি বিনিয়োগকারী যখন আসেন, উনি এয়ারপোর্টে নামার আগ পর্যন্ত তার যে বাংলাদেশ সম্পর্কে একটা ধারণা থাকে, এয়ারপোর্ট থেকে শুরু হয়ে যায় হচ্ছে তার নেতিবাচক ধারণাগুলো পাওয়া। তারপর ধরেন উনি এখানে আসলেন, আমাদের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, যেটা আগে বিনিয়োগ বোর্ড ছিল, সে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আপনার ওয়ান স্টপ সার্ভিস সেন্টার একটা থাকার কথা। তো রিয়েল সেন্সে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, এটা সার্ভিস সেন্টার না, মানে আপনাকে পদে পদে কিভাবে আরও বিপদে ফেলা যায় সেরকম একটা বিষয় আছে। বর্তমান যে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান একজন ইয়াং ম্যান, আমরা সবাই জানি, হ্যাঁ, উনি একজন বিখ্যাত মানুষ। তো উনি চেষ্টা করতেছেন যে, এবং উনি বলেছেন যে ওয়ান স্টপ ক্রাইসিস, ওয়ান স্টপ সার্ভিস সেন্টার যেটা, ওইটা আসলে আক্ষরিক অর্থে উনি কার্যকর করতে চান। কিন্তু ধরেন আমি করতে চাই আর আমি করে ফেলেছি, দুইটার মধ্যে অনেক গ্যাপ আছে বাংলাদেশের প্রেক্ষাপটে। সো আমলাতান্ত্রিক জটিলতা সারা পৃথিবীতে আছে, ভিয়েতনামে নাই। আমাদের তো ভিয়েতনামের ইকোনমি তো আমাদের চেয়ে পুয়ার ছিল, ভিয়েতনামের জিডিপি আমাদের চেয়ে কম ছিল, বেশি দিন না, 20-25 বছর আগের ঘটনা, তাই না? তো তারা কোথায় আর আমরা কোথায়? ধরেন আমি এই 18-19 বছর ধরে এই মানে বিজনেস রিপোর্টিং করতেছি এবং শুনেই আসতেছি যে বাংলাদেশের অপার সম্ভাবনা। হ্যাঁ, বিদেশে আপনি যেরকম বলছেন কতটা উর্বর আমাদের দেশ মানে বিনিয়োগের জন্য একটা স্বর্গভূমি। কারণ এইখানে আপনার সস্তা শ্রমিক আছে, এইখানে ছোট্ট একটা দেশ, আপনার 17 কোটি মানুষ, এত বড় ভোক্তা বাজার, এবং এই ভোক্তা বাজারের একটা বড় অংশ কিন্তু আপনার এখন মধ্য আয়ের, হ্যাঁ, মানে নিম্নবিত্ত আর উচ্চবিত্ত, এই দুটা যদি আমি বাদ দিই, আসলে কিন্তু কোন মার্কেটটাকে চালিত করে মধ্যবিত্ত শ্রেণী। আমাদের দেশে কিন্তু এখন মিডল ক্লাস ফ্যামিলি অনেক বেশি এবং তাদের পারচেজিং ক্যাপাসিটি অনেক বেড়েছে। আমি যদি মানে ধরেন এই রিসেন্ট সময়ের কথা আমি বলতে চাই না, বিকজ অফ উচ্চ মূল্যস্ফীতি, আমরা সবাই জানি যখন মূল্যস্ফীতি উচ্চ হয় তখন কিন্তু আপনি আগে আপনার খাবারটা কিনবেন, তাই না? তারপরে আপনার কসমেটিক্স, আপনার ওষুধ, এগুলোর দিকে আপনি যাবেন। সো বাংলাদেশ হচ্ছে যে কোনো ধরনের, মানে এইখানে একজন সাবেক অর্থমন্ত্রী বলতেন যে এইখানে ব্যবসা করার জন্য, মানে লাভ করার জন্য কোনো চেষ্টা করতে হবে না, লস করার জন্য চেষ্টা করতে হবে। হ্যাঁ, সো আপনি বুঝতে পারতেছেন। কিন্তু আমরা ওই বিদেশি বিনিয়োগ বলেন আর দেশি বিনিয়োগ বলেন, ওই কনফিডেন্সের জায়গাটা, হ্যাঁ, যদি আমরা ঠিক করতে পারি এবং তারা যদি আসলে ফিল করে, আমাদের দেশের উদ্যোক্তা যারা আছেন জনাব চিশতির মতো, তারা যদি ফিল করে যে হ্যাঁ আমি এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে, আমার যে আমলাতান্ত্রিক যে বাধাগুলো ছিল সেগুলো কমে গেছে, আমার যে ব্যাংকের যে উচ্চ সুদ হার, হ্যাঁ, সেইটা নিয়ে আমি বাঁচতে পারবো, এই বিষয়গুলো যদি ওনরা এনশিওর্ড হন তাহলে ওনরা বিনিয়োগ করবেন এবং ওনরা অ্যাম্বাসেডর হয়ে বিদেশি বিনিয়োগকারীদেরকে নিয়ে আসবেন। চিশতি ভাই, আপনার কাছে একটুখানি জানতে চাই, রিজভী ভাই বলছিলেন এবং আমরাও জানি যে মানে কেউ বিনিয়োগ করতে হলে অফকোর্স তারা আসলে যারা অলরেডি করেছেন তাদের অভিজ্ঞতা কিংবা অভিজ্ঞ জনদের অভিজ্ঞতা, ব্যবসায়ীদের অভিজ্ঞতা জানতে চাইবেন। আপনারা আসলে মানে কি দেখেন ফিল্ডে, আপনি বা আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন, বিদেশি বিনিয়োগকারীদের কাছে আপনাদের ফিডব্যাকগুলো কি হয়, বা যারা অলরেডি বিনিয়োগ করেছে সেরকম মানুষ আসলে কি ফিডব্যাক দিয়ে থাকেন? মানে আউটওয়ার্ড রেমিটেন্স যেটা আর কি, আপনার যে বিনিয়োগ করার পরে যে টাকাটা ফিরিয়ে নেয় সেটা কিন্তু আপনার আগেও আইন ছিল,
অবশ্যই, কিন্তু সেটা কিন্তু ব্যবহার কিন্তু এখনো হচ্ছে না প্রপারলি। সেটা আপনার করতে গেলে বিভিন্ন ধরনের আপনার জায়গা যেতে হয়, যেটা বললেন আর কি ইজি ভাই, যে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার বা ওয়ান উইন্ডো, সেটার জন্য কিন্তু বাংলাদেশ অলরেডি গভর্নমেন্ট চেষ্টা করছে। NY কোডা বা আপনার উইন্ডো, যেটা বাংলাদেশ ওপেন উইন্ডো, ওয়ান উইন্ডো, সেটা কিন্তু এখনও সেভাবে আপনি ইমপ্লিমেন্ট করা যাচ্ছে না, যার ফলে এই ক্যাশ আপনি ব্যাক করতে পারছে না। পাশাপাশি যেটা হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের দপ্তর যেতে হচ্ছে আপনার বিভিন্ন রকম আপনার ইস্যুর জন্য, সার্টিফিকেটের জন্য, NOCর জন্য, একেবারে ট্রেড লাইসেন্সে শুরু করে ERC, IRC, পরিবেশ ছাড়পত্র, সেই সাথে ফায়ার ছাড়পত্র থেকে শুরু করে প্রায় 20টা থেকে 22টা ছাড়পত্র প্রয়োজন পড়ে একটা বিনিয়োগকারীর জন্য। সেই ছাড়পত্রগুলো আপনার কখনো অনলাইন কখনো অফলাইন, যার ফলে হয় কি অনলাইন করলে দেখা যায় এক জায়গায় অনলাইন তারপর আরেক জায়গায় অফলাইন। এটা আরও প্রবলেম কিন্তু ক্রিয়েট করেছে। আর একটা বিষয় হচ্ছিল গিয়ে যে ছাড়পত্রগুলো নিতে হয় প্রত্যেকটা কিন্তু আপনি নিতে আপনার প্রচুর পরিমাণ পয়সা খরচ করতে হয়। বিদেশিরা যখন দেখে একটা ছাড়পত্র নিতে গিয়ে তাকে একেবারে পয়সা খরচ করতে হচ্ছে না দুর্নীতির কারণে, দুর্নীতির কারণে অবশ্যই। এবং যখন যাচ্ছে তখন দেখা গেল আপনার সে ডেস্কে নাই, আবার হয়তো ডেস্কে আছে, সে অন্য কাজে বিজি, লাঞ্চের পরে আসবে, এমন করে প্রত্যেকটা ছাড়পত্রের পেছনে এরকম সময় ব্যয় করতে হয়। এবং ইতিমধ্যে যারা ইনভেস্ট করে ফেলছে তারা কিন্তু এই মেসেজগুলো কিন্তু তার যে নেইবার বা তার যে কলিগ বা বিভিন্ন জায়গায় কিন্তু সে আপনার অনলাইনের মাধ্যমে সে স্প্রেড করতেছে, যার ফলে একটা নেগেটিভ একটা কিন্তু মার্কেটিং হচ্ছে, যেটা পজিটিভ হওয়ার কথা। আমাদের দেশে সেই নেগেটিভ মার্কেটিং হচ্ছে, যার জন্য ইনভেস্টমেন্ট নাই বললেই চলে। এই যে এই পরিবর্তিত পরিস্থিতি আমরা আসলে খুবই স্বপ্ন দেখেছিলাম যে এখানে আমাদের অর্থনীতির একটা বিশাল পরিবর্তন আসবে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একজন বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ। আমরা শুরুর দিকে বেশ কিছু স্টেপ আসলে দৃশ্যমান হয়েছে। এই পরিস্থিতিতে আপনাদের বিনিয়োগের আসলে কি অবস্থা? আপনারা কি বিনিয়োগ আবার নতুন করে করা শুরু করেছেন বা বিদেশি বিনিয়োগ আসছে? 5ই আগস্টের পরে যেটা হয়েছে সেটা হচ্ছিল কি, রেমিটেন্স কিন্তু অনেক বেড়েছে। আপনার আগে যেখানে আপনার 22 থেকে 23 বিলিয়ন ডলার আসতো, এখানে কিন্তু এটা চলে আসছে প্রায় 29 থেকে 30 বিলিয়ন ডলার। নিঃসন্দেহে এটা একটা আমাদের জন্য আনন্দদায়ক সংবাদ। কিন্তু ইনভেস্টমেন্ট যেটা হচ্ছে, দেখেন একটা ইনভেস্টর ভাই যেটা বলেন রিজু ভাই, আমি সম্পূর্ণ একমত তার সাথে। একটা ইনভেস্ট যখন করবে, আমি যদি একটা লোকাল ইন্ডাস্ট্রি, আমি যদি বাংলাদেশের একটা নাগরিক, আমি যদি একটা বাংলাদেশ ঢাকা শহরে বাইরে গিয়ে ইনভেস্ট করি, তখন কিন্তু কী দেখবো, ওখানকার পারিপার্শ্বিক অবস্থা, ওখানকার আইন শৃঙ্খলা, প্লাস হচ্ছিল কি আমি ওখানে যে যাবো, যাওয়ার পরে আমি যদি 1 বা 2 দিন থাকি ওখানে, তা আমার ফ্যাসিলিটিসগুলো কী কী আছে, এগুলো কিন্তু একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। তো সেখানে যদি বিদেশি একটা সংস্থা বা বিদেশি একটা এন্টারপ্রেনার সে যখন আরেক দেশে আসবে, তখন কিন্তু সে প্রথমত দেখবে আইন শৃঙ্খলা অবস্থা কী, দেখবে হচ্ছিল গিয়ে তার সে যে 2-4 দিন থাকবে বা আপনার কিছুদিন থাকবে তার ফ্যাক্টরিতে, তখন তার ফ্রিকুয়েন্টলি সে মুভমেন্ট করতে পারে কি না। আপনি কি বলতে পারেন যে একটা বিদেশি বাংলাদেশে কোথাও সে ফ্রিকুয়েন্টলি মুভমেন্ট করার মতো অবস্থা রয়েছে? একদম নাই। তাহলে সে কিভাবে সে নিজেই যেখানে সেফ না, সে কি করে তার ইনভেস্টমেন্ট সেফ বলে নিশ্চিত হবে সে ইনভেস্ট করবে? আমাদের যেটা লক্ষ্য রাখা উচিত সেটা হলো প্রথমত আইন শৃঙ্খলা অবস্থাটা ডেফিনেটলি এটা মানে সর্বমহলে এটা গ্রহণযোগ্যতা আনতে হবে যে হ্যাঁ, নাও বাংলাদেশ ইজ সেফ ফর অল। এই মেসেজটা কিন্তু দিতে হবে সবাইকে। এরপর হচ্ছিল গিয়ে যে ব্রুকেরদের যে দূরত্ব, যে লাল ফিতার যে দূরত্ব, সেটা কিন্তু আপনার যত সম্ভব তাড়াতাড়ি এটা মিটিগেট করতে হবে, যেন ওই যে ওয়ান উইন্ডো যেটা বলে থাকি আমরা, সেটাকে আপনার যত সম্ভব তাড়াতাড়ি এটা জনসম্মুখের জন্য বা ব্যবসাদের জন্য উন্মুখ করতে হবে, যেন তারা এক উইন্ডোর মধ্যে সকল সার্ভিস পেয়ে থাকে, এই 22 জায়গায় যেন না দৌড়াতে হয়। এতে হয় কি নেগেটিভ একটা সেন্স তৈরি হয়, যার ফলে তারা ইনভেস্ট থেকে ব্যাকওয়ার্ড চলে আসে। আরেকটা বিষয় হচ্ছিল গিয়ে সবচেয়ে বড় বিষয়, সেটা হচ্ছিল গিয়ে আমি যখন ইনভেস্ট করব, আমার যে দরকার হচ্ছিল ম্যান পাওয়ার। তা বাংলাদেশে দেখেন আমাদের দেশে হিউজ ম্যান পাওয়ার ইজ ট্রু, কিন্তু কতগুলো দক্ষ জনশক্তি রয়েছে। এক্স্যাক্টলি, এই জায়গাটা নিয়ে আমি স্পেসিফিক্যালি আপনার কাছে আসবো। রিজু ভাই, আমাকে একটু বলবেন যে পলিটিক্যাল পরিস্থিতি তো সব কিছুতে ইম্প্যাক্ট আছে বাংলাদেশে। আসলে পলিটিসাইজেশন যেটা রয়েছে, রাজনীতিকরণ, সেটা তো আসলে একটা নেগেটিভ প্রভাবে ফেলেছে, আমরা দেখেছি। তো সেই জায়গায় যদি একটুখানি বলি যে আমাদের এই বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবগুলো কি, কিংবা ব্যারিয়ার্স নাকি সুবিধা কি আসলে, বা এই পরিস্থিতিতে আমরা কোন জায়গায় আছি? না, আমি বরং একটু এই ডিসকোর্সটা একটু উল্টায় বলি।
আমার তো মনে হয় যে বরং পলিটিক্যাল গভর্নমেন্ট যদি থাকে, পলিটিসাইজড একটা ব্যাপার, একটা নেতিবাচক কনোটেশন দেয়, তাই না, রাজনীতিকীকরণ। কিন্তু আমি যেভাবে বুঝতে চাই আর কি, ধরেন সেইটা খুব একটা অসুবিধা হয় না। রাজনীতিকীকরণের সাথে বিদেশি বিনিয়োগের কোনো সরাসরি সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। কারণ ধরেন আমি এইভাবে চিন্তা করি, যারা বিদেশি বিনিয়োগ এখানে নিয়ে আসেন তারা আমাদের লোকাল পলিটিক্সের সঙ্গে এত আর ইনভলভ না। কিন্তু রেজভি ভাই দেখেন, এই যে পলিটিক্সের কারণে আমাদের বড় বড় ব্যবসায়ী এখন অনেকে পালিয়ে বেড়াচ্ছেন, অনেকে জেলে আছেন, অনেকে ব্যবসা চালাতে পারছেন না। সেইটা তো আমাদের লোকাল ইন্ডাস্ট্রির ইস্যু, এটার সঙ্গে বিদেশি বিনিয়োগের কোনো রিলেশন নাই। তবে হ্যাঁ, যখন ধরেন একজন বিদেশি বিনিয়োগকারী এসে দেখেন যে বাংলাদেশের টপ 10 বিজনেসম্যানদের মধ্যে 2 জন জেলে আছেন, তখন সে কিন্তু একটু ভুরুটা কুঁচকায়, চিন্তা করে যে মানে হোয়াট ইন বিটুইন, কী ব্যাপার, এত বড় ব্যবসায়ী, তার এত ইনভেস্টমেন্ট, সে জেলে কেন? এখন ধরেন ওই বড় ব্যবসায়ী যদি ঋণ খেলাপি হয়, উনি যদি দুর্নীতিবাজ হন, তাহলে উনি জেলে থাকতেই পারেন। সেটা ওই বিদেশি বিনিয়োগের জন্য খুব মানে ডিসাইডিং ফ্যাক্টর হয় না। বিদেশি বিনিয়োগের জন্য ডিসাইডিং ফ্যাক্টর হয় সে যখন তার কাউন্টার পার্টের কাছে জানতে চায়। এবং ধরেন এইখানে আমাদের ফরেন ইনভেস্টরদের একটা চেম্বার আছে, ফিকি, হ্যাঁ, আবার অ্যামচাম আছে, আমেরিকান চেম্বার। তো এই যে চেম্বারে যারা প্রতিনিধি বা সদস্য, তারা কিন্তু অলরেডি এই দেশে বিনিয়োগ করেছেন। হ্যাঁ, আমি যদি বড় সেটা আমি নর্থ আমেরিকান দেশের 2টা দেশ, কানাডা এবং ইউএসের কথা বলি, ইউরোপের কথা বলি, তারা এখানে বিনিয়োগ করে তারা কিন্তু ভালো প্রফিট করছেন। হ্যাঁ, সমস্যা হচ্ছে তারা তাদের এক্সপিরিয়েন্সগুলো যখন ধরেন নর্ডিক কোনো কান্ট্রির, হ্যাঁ, কোনো একজন বিনিয়োগকারী আসবে, এসে নর্ডিক কান্ট্রি খুব স্বাভাবিকভাবে, নর্ডিক চেম্বার আছে এখানে আমাদের, হ্যাঁ, তো নরওয়ের ইনভেস্টমেন্ট আছে গ্রামীণ ফোনে, আমরা সবাই জানি, টেলিনর। তো ধরেন টেলিনরের যারা আছেন সিইও, তাদের সঙ্গে যখন কথা বলবেন, আমরা জানি যে গ্রামীণ ফোনের একটা ইস্যুতে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে বহু বছর ধরে মামলা, এই রশি টানাটানি এগুলো চলছে। তো এই ধরনের এক্সপিরিয়েন্সগুলো, এই ফিডব্যাকগুলো যখন ধরেন ওই নর্ডিক কান্ট্রির যে ইনভেস্টর উনি আসবেন, যখন এটা শুনবেন, সত্য মিথ্যা পরে, কার কী দোষ এটা পরে, কিন্তু এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট দেয়। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় না যে রাজনীতিকরণ বা বড় ব্যবসায়ীদের পলিটিক্সের সঙ্গে ইনভলভ হওয়া, হ্যাঁ, এটা না হলে ভালো হতো। ব্যবসা এবং রাজনীতি 2টা আলাদা থাকলে ভালো হতো। বাট আপনি দেখেন বর্তমান যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি কিন্তু একজন লিডিং বিজনেসম্যান। উনি আগে বিজনেসম্যান, পরে পলিটিক্সে আসছেন। সো এটা আপনি মানে এটা তো আমি ব্যবসায়ী বলে আমাকে তো আপনি বাড়িত করতে পারবেন না রাজনীতিতে ঢোকা থেকে। না, ইটস নট লাইক দ্যাট। আমার কোশ্চেন ছিল এমন যে অনেক ব্যবসায়ী যারা আসলে বিপক্ষ দলে থাকেন, তারা আসলে নিজের ব্যবসাটা ভালো করে করতে পারেন না, কিংবা পরবর্তীতে সরকার পরিবর্তনের সময় যারা একসময় ফ্যাসিলিটি পেয়েছে তারা আসলে পালিয়ে বেড়ায়। রাইট, আমি ওইটাই বলছি যে যখন আপনি দুর্নীতি করেন, সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ, আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেড। যখন আপনি ক্ষমতার অপব্যবহার করেন, আমরা জানি, আমরা ধরেন এস আলম সাহেবের কথা আমরা বলে থাকি, আমরা সালমান এফ রহমান সাহেবের কথা জানি যে ওনারা ক্ষমতার অপব্যবহার করেছেন। ওনারা ব্যাংক থেকে লোনগুলো নিয়েছেন, যে পারপাজে নেয়ার কথা সেই পারপাজে ওনারা ব্যবহার করেন নাই। হ্যাঁ, তো বাংলাদেশ ব্যাংক গভর্নর প্রায় প্রতিদিনই বলতেছেন যে এই এস আলম সাহেব একটা ব্যাংক থেকে 87% ডিপোজিট যা হয়েছে, ধরেন 100 টাকা যদি আপনি আমানত রেখে থাকেন, হ্যাঁ, তার 87 টাকা উনি একাই নিয়ে গেছে। হ্যাঁ, তো এইটা এখন ওনাকে তো রাষ্ট্র তো অবশ্যই তাকে দায়বদ্ধ করবে, তাই না? এখন এটা তো ওনার একার দায়, এটা কিন্তু প্রত্যেক ব্যবসায়ীর দায় না। বাংলাদেশে কিন্তু আরও অনেক বড় কর্পোরেট হাউস আছে, ধরেন আমি স্কয়ার গ্রুপের কথা বলতে পারি, প্রাণ আছে, এরকম মানে অসংখ্য বড় কর্পোরেটরা আছেন যাদের কিন্তু 1 টাকাও ঋণ খেলাপি নাই, যাদের কিন্তু পলিটিক্যাল সিঁড়ি ব্যবহার করে আপনার ব্যবসা এক্সপেনশনে যেতে হয় নাই। সো আপনি ওই ভালো উদাহরণ আপনি আনেন, খারাপ উদাহরণ কিন্তু কম। ভালো উদ্যোক্তা আমাদের দেশে বেশি, কোটি কয়েক মানুষ আছে যারা
পলিটিক্স এবং ক্ষমতাকে ইউজ করে তাদের বড় জন্য হয়েছে, সেই বেশি সংখ্যার মানুষগুলো সাফার করে। ট্রু। অনেক ধন্যবাদ চিশতি ভাই। একটুখানি জানতে চাই, আপনি যেটা তুলছিলেন আসলে যে আমাদের সবচেয়ে বড় সম্ভাবনার জায়গা আমাদের জনশক্তি, সেটাকে আমরা সেভাবে কাজে লাগাতে পারছি না বিকজ আমরা তাদেরকে দক্ষ করতে পারছি না। জনশক্তির জায়গায় আমাদের কি কি দুর্বলতা রয়েছে, তাদেরকে কোন সেক্টরে আসলে দক্ষ করা দরকার, ব্যবসার ক্ষেত্রে আমাদের কেমন জনশক্তি দরকার, একটুখানি এটা নিয়ে বলেন। এখন দেখেন, এখন চতুর্থ বিপ্লব যেটা আমরা এখন রানিং রয়েছে, সেখানে আমাদের দেশে যে 100-র উপরে আপনার পলিটেকনিক্যাল কলেজগুলো রয়েছে, ভোকেশনাল ইনস্টিটিউটগুলো রয়েছে 100-র উপরে। তো সেখানে যে সকল কারিকুলাম রয়েছে, সেই আরও 20 থেকে 25 বছর আগে যে কারিকুলামগুলো রয়েছে ওটা কিন্তু এখনও বিদ্যমান। এর মধ্যে আপনার রয়েছে ত্রিপলি বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার, বা আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, এই টাইপের এগুলো রয়েছে। আমরা কি বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে কোন নতুন কারিকুলাম কি এখানে সংযোগ করেছি? আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন দেখেন সব জায়গায় কিন্তু পরিবর্তন হচ্ছে। সেখানে কিন্তু ওই সেই মাদাতার আমলের নিয়ে কিন্তু কারিকুলাম নিয়ে কিন্তু চলছে। ওখান থেকে যে ছেলেগুলো বের হচ্ছে তারা আলটিমেটলি যুগের সাথে তাল মিলিয়ে বা গ্লোবালি যে এখন যে ট্রেন্ড সেটার সাথে তাল মিলিয়ে কিন্তু তারা চলতে পারছে না, যার ফলে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি একেধারে। সেই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছিল গিয়ে, আপনি বাংলাদেশ আপনার এখন সারা ওয়ার্ল্ডটাই কিন্তু একটা বিজনেস সেক্টর বা একটা ভিলেজ, গ্লোবাল ভিলেজ। সেখানে আপনার যদি এই আমরা যে টপিকস নিয়ে আলোচনা করতেছি, আপনার ফরেন ইনভেস্টমেন্ট, এখানে এসে দেখবে শুধুমাত্র আগেকার সময় যে R&D সেক্টরে আমরা প্রচুর পরিমাণে এখানে ইনভেস্ট হয়েছে বিকজ অফ আপনি এখানে সস্তা শ্রম ছিল। এখন কিন্তু আপনার ইন্ডাস্ট্রি বা আপনার শিল্প কিন্তু সেই জায়গায় নাই। এখন সব আপনার অটোমেশন হয়ে যাচ্ছে, আপনার ম্যান পাওয়ার কম, আপনার মেশিনারি বেশি, ম্যান পাওয়ারের ব্যবহার কম। সেই ক্ষেত্রে বাংলাদেশের রয়েছে গিয়ে আপনার অদক্ষ প্রচুর শ্রমিক, তাদেরকে যদি দক্ষতার মধ্যে আনা যায় তাহলে কিন্তু বিশাল একটা অপরচুনিটি রয়েছে। এটা আমাদের নাই বললে চলে। এখন আমরা যদি ওই ইনস্টিটিউটগুলো যেগুলো রয়েছে, টেকনিক্যাল ইনস্টিটিউট বা ভোকেশনাল ইনস্টিটিউটগুলো, সেগুলো যদি প্রপারলি আমরা ফাংশন করি এবং এই ফোর্থ যে আপনার বিপ্লব, আপনার ইন্ডাস্ট্রি রেভলিউশন, সেটার সাথে তাল মিলিয়ে যদি আমরা বাইরে থেকে ট্রেনার নিয়ে সেখান থেকে ট্রেন করাই বা তারপরে এখানে যদি ওইভাবে ইনস্টিটিউটগুলো গড়ে তুলি, তাহলে কিন্তু সম্ভব আপনার এখানে ভালো একটা দক্ষ শ্রমিক গড়ে তোলা, দেশ এবং বিশ্ব বাজারের উপযুক্ত দক্ষ শ্রমিক। রিজভী ভাই, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার কথা দিয়ে শেষ করব যে যদি আমরা বিনিয়োগকারীদের জন্য একটা সুন্দর ক্ষেত্র তৈরি করতে চাই বাংলাদেশকে বিদেশি বিনিয়োগের জন্য, আমরা আসলে কি পদক্ষেপ নিতে পারি? প্রথমত এবং দ্বিতীয়ত তৃতীয়ত শেষ পর্যন্ত একটাই বিষয় হচ্ছে আপনার কনফিডেন্স। হ্যাঁ, আমি এইখানে বিনিয়োগ করে আমার টাকাটা সেফলি আমি প্রত্যাবর্তিত করতে পারবো। এইখানে আমি বিনিয়োগ করে আমাকে কেউ গিয়ে চাঁদা চাইবে না আমার কাছে। এখানে আমি বিনিয়োগ করে আমি সচিবালয় বা বিভিন্ন দপ্তরে লাইসেন্সের জন্য, রিনিউয়ের জন্য দৌড়াতে হবে না আমার। হ্যাঁ, আমার বিনিয়োগটাকে আমি আইন শৃঙ্খলার যে নিশ্চয়তা সেটা আমি পাবো। হ্যাঁ, আমার গ্যাস এবং বিদ্যুৎ, এই যে অত্যাবশ্যকীয় যে সার্ভিসগুলো, এইগুলো আমি পাবো। এই গ্যারান্টি আপনি যদি দিতে পারেন তাহলে আপনার এখানে ইনভেস্টমেন্ট অবশ্যই আসবে। তবে একটা কথা কি, আমাদের এখানে বিদেশি বিনিয়োগ কোনো সময় যে খুব বেশি ছিল তাও কিন্তু না। আমার তো মনে হয় না 3 বিলিয়নের বেশি আমরা কোনো বছরেই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আমরা পেয়েছি। আমাদের সর্বোচ্চ সিলিংই মনে হয় 3 বিলিয়ন ছিল এই সময়। এইটা 2 বিলিয়ন হলো গিয়ে আদানির না, আমি বলছি সিঙ্গেল অর্থ বছরে 3 বিলিয়নের বেশি আমাদের হয়েছে বলে আমার জানা নাই। সো এখন যে খুবই খারাপ অবস্থায় একদম তাও না, আমরা আসলে সবসময় একটা অবস্থার মধ্যে দিয়ে আছি আর কি, ওই কোনো মতে টেনে টুনে যাচ্ছে আর কি, এই অবস্থা চলতেছে বিদেশি বিনিয়োগে। সো আস্থাটা দেশি বিনিয়োগকারীদেরকে যদি আপনি ওই আস্থাটা দিতে পারেন তাহলে এইটাই রিলে হবে বিদেশি বিনিয়োগকারীদের কাছে এবং তারা তখন কনফিডেন্স পাবে। সো আস্থার সংকটটাই হচ্ছে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় সংকট। এবং ব্র্যান্ডিং করা বাংলাদেশের এই যে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যে অন্তর্বর্তী সরকারের শাসনে এখন আমরা চলতেছি, এই সময়ে যে সরকার অনেক বেশি বিনিয়োগ বান্ধব, এই ব্র্যান্ডিংটা রাইট, এই ব্র্যান্ডিংটা এবং এই বার্তাটা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা। আমাদের বিদেশি যে মিশনগুলো আছে সেইখানে আমাদের অনেক অ্যাটাচে আবল তাবল এগুলো আছে, আবল তাবল বলার উচিত হয় না আমার, বাট ওনাদের কার্যক্রম নিয়ে আমাদের ব্যবসায়ীরা ভালো বলতে পারেন। ওনারা বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর
ওনারাই হতে পারেন আমাদের যে মিশনে আমাদের দপ্তরগুলো আছে বিভিন্ন দেশে কূটনৈতিক মিশনে। তো আমার কাছে মনে হয় ব্র্যান্ডিংটা করা বাংলাদেশের, বদলে যাওয়া বাংলাদেশ, আর আস্থার জায়গাটা নিশ্চিত করা। ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ আপনারা দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন আমাদের। আমরা চাই যে বাংলাদেশ আসলে সকল ক্ষেত্রে এগিয়ে যাবে। এই নতুন আশা, নতুন বাংলাদেশের যে কথা আমরা বলি, সেটি তার স্বপ্নের দোরগোড়ায় পৌঁছাবে। বাংলাদেশ ব্যবসার জন্য, বিনিয়োগের জন্য তার যে গন্তব্য রয়েছে, আমরা যে স্বপ্নের জায়গা দেখি, যে উর্বরতার কথা শুনি, সেই সফলতা পাবে, সেটি বাস্তবায়িত হবে। এই প্রত্যাশা শেষ করছি আজকের আয়োজন। আবার দেখা হবে, আবার কথা হবে।